আমি সবসময় জালিমের বিপক্ষে এবং মজলুমের পক্ষে। এটা আমার বলতে পারেন চিরাচরিত অভ্যাস। কথাটা এই জন্য বললাম যে সম্প্রতি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন অন্যতম শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন একটা উদ্যোগ নিয়েছেন এবং ওনার এই উদ্যোগ পরবর্তী সময়ে যে পরিস্থিতি বা যেই সিচুয়েশন তৈরি হয়েছে, এতে করে আমার কাছে স্পষ্টভাবে একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে এক্স্যাক্টলি আশরাফুল আমিন মজলুম এবং ওনার উপরে জুলুম করা হচ্ছে। এই বিষয়টুকু পরিষ্কার হওয়ার পর দেন আমি ঘোষণা দিয়েই আশরাফুল আমিনের পক্ষে কথা বলছি। কেন ওনাকে মাজলুম মনে হচ্ছে আমার, আমি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে। ধরেন 2012 ক্রাইসিস শুরু হওয়ার পর 575তম স্টেটমেন্টে যখন সিস্টেম ক্লোজ হয়, তারপর আশরাফুল আমিন উনি দায়িত্ব নিয়ে প্রায় 606তম স্টেটমেন্ট পর্যন্ত কিন্তু বিজনেসটাকে টেনে নিয়ে গিয়েছিলেন। এবং এই সিচুয়েশনগুলো অনেকেরই আমাদের জানা, আপনারাও হয়তো বা জানেন। তো উনি প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো যখন পরিষ্কার হয়ে গেল রফিকুল আমিনের কাছে, তো রফিকুল আমিনের অবর্তমানে কোনো একটা বিষয় স্বাভাবিক যদি চলে, তাহলে রফিকুল আমিন ছাড়াও কাজ হয়, এটা তো প্রমাণিত হয়ে যায়। দ্যাটস ওয়াই রফিকুল আমিন তখন কি করলেন, জনাব আশরাফুল আমিনকে রিজাইন দিতে বললেন এবং বললেন যে আমি বের হয়ে তারপর বাকিগুলো করব। মানে উনি আশরাফুল আমিনকে থ্রেট মনে করলেন এবং এমন পরিবেশ তৈরি করলেন, তৃণমূল এবং সামগ্রিকভাবে ডিস্ট্রিবিউটর লেভেলে একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দিলেন আশরাফুল আমিনের নামে অর্থ কেলেঙ্কারির। অথচ সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারির মূল হোতা রফিকুল আমিন। যাই হোক, উনি আশরাফুল আমিনকে এই অপবাদ দিয়ে এখান থেকে সরে যেতে বাধ্য করলেন। আচ্ছা, ভালো কথা, ধরে নিলাম আশরাফুল আমিন ধরেন দুর্নীতিবাজ, আচ্ছা ধরে নিলাম। এরপরে কি হলো দেখেন, মানে এইখানে উনি আশরাফুল আমিনকে ডেস্টিনি চালাতে দিলেন না। আচ্ছা, তো আশরাফুল আমিনের তো জীবন জীবিকার তাগিদে কিছু একটা করে খেতে হবে। তো উনি যখন আমার বাজার করলেন, তখন ওনাকে আবার বলা হলো যে রাজাকার, ডেস্টিনি বাদ দিয়ে এখন অন্য জায়গায় চলে গেছে। মানে দেখেন, গত এক যুগ রফিকুল আমিন কি পরিমাণ জুলুম করেছে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের সাথে, ইভেন দেশের বাইরে যারা পলাতক আছেন তাদের সাথেও কি জুলুম করেছে দেখেন। প্রথমত, কাউকে ডেস্টিনি চালু করতে দেয়নি। আবার অন্য কেউ যদি ডেস্টিনি চালু করতে না পেরে অন্য কোনো কোম্পানি চালু করে, সেটাতেও আবার তকমা দিয়েছে রাজাকারের তকমা। মানে তার অবস্থা হলো, আমি বের হওয়ার আগ পর্যন্ত ডেস্টিনিও চালু করতে পারবি না, অন্য কিছুও করতে পারবি না, তোরা বসে থাক, বসে বসে আঙ্গুল চোষ। রফিকুল আমিনের মানসিকতা ছিল এরকম। তো দেখেন, এই একই ফরম্যাটে যখন D2K অ্যাসোসিয়েটস চালু করলো রফিকুল আমিন, তখন কিন্তু সমস্যা নাই। মানে অন্য কেউ অন্য কোনো কোম্পানি করলে সমস্যা, তাকে রাজাকার বলা হয়। কেউ এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড চালু করলে তাকে রাজাকার বলা হয়। কেউ আমার বাজার চালু করলে তাকে রাজাকার বলা হয়। কেউ আপনার অন্য কোনো কোম্পানি করলে তাকে রাজাকার বলা হয়। কিন্তু D2K অ্যাসোসিয়েটস, যেটা ডেস্টিনির স্ববিরোধী প্রতিষ্ঠান, সেটা চালু করলে কিন্তু রাজাকার বলা হয় না। কি চমৎকার! বাহ! তাহলে দেখেন, এই সেন্সে আসলেই কিন্তু প্রত্যেকটা শেয়ার হোল্ডার কিন্তু মাজলুম।
আর রফিকুল আমিন হচ্ছে জালিম। গত 1 যুগ সে এই কাজগুলোই করেছে। ডেস্টিনি কেউ চালু করতে চাইলে বা ডেস্টিনির সার্বিক বিষয়গুলো নিয়ে কেউ কার্যক্রম কন্টিনিউ করতে চাইলে তাকে কাজ করতে দেয়নি। এই যে তার কিছু দালাল আছে, এগুলাকে দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মালিক পক্ষকে সরিয়ে দিয়েছে। বিপরীতে এখান থেকে চলে যাওয়ার কারণে যখন বাধ্য হয়ে কেউ জীবন জীবিকার তাগিদে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে, তাকে রাজাকারের তকমা দিয়েছে। এই হচ্ছে রফিকুল আমিনের কীর্তি। তো সেই সেন্সে আশরাফুল আমিনকে আমার মনে হয়েছে উনি একজন মাজলুম, আর আমি অলওয়েজ মাজলুমের সাথে, এটা তো আমি শুরুতেই আপনাদেরকে বলেছি। তো এবার আসেন দেখি জনাব আশরাফুল আমিন যে কর্মসূচি এখন হাতে নিয়েছেন, এই কর্মসূচি হাতে নেওয়ার পর উনি যে মাজলুম সেটা আরো বেশি প্রমাণিত হচ্ছে। উনি কর্মসূচি হাতে নেওয়ার পরে যে রফিকুল আমিনের যে দালাল একটা আছে না, ওই যে শহীদ আছে না একটা বাইনচত, তো সে এখন ওই যে হুমকি ধামকি কিছু দিছিল কয়েকদিন আগে। তো এখন মানে বিষয়টা হলো এরকম, জানেন, ওই যে সিংহ নাই বনে খেক শিয়ালি তো রাজা। তো এতদিন মালিক পক্ষের কেউ ছিলেন না, বোর্ডও ছিল না, আশরাফুল আমিনও ছিলেন না, বা আরো অনেকেই ছিল না। এই কারণে ওই খেক শিয়াল শহীদই ছিল বনের রাজা। কিন্তু এখন ওই যে মালিক পক্ষ, সত্যিকারের মালিক পক্ষ চলে আসায় এখন শহীদের আর রাজাগিরি তো চলতেছে না। এই জন্য এখন ওই খেক শিয়ালের মতো হুক্কা হুয়া করতেছে। এনিওয়ে, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি যে আমাদের এই প্রতিষ্ঠানে কোনো মাজলুমকে আমরা নির্যাতিত হইতে দিব না। আর এই ডেস্টিনিতে কোনো জালিমের জুলুম করার সুযোগ নেই। যেই হোক, জুলুম করলেই পশ্চাতে হান দেয় দিব একদম জায়গা মতো। সেটা রফিকুল আমিন হোক আর রফিকুল আমিনের চেলা চামুন্ডা 14 গোষ্ঠী যেই হোক না কেন, আমরা ওইসব পুষি না। এবং গত 1 যুগে আমরা এটার প্রমাণও দিয়ে আসছি। এনিওয়ে, তো আশরাফুল আমিন যেই উদ্যোগটা নিয়েছেন, আমি এই উদ্যোগটাকে দারুণভাবে স্বাগত জানাই এবং দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করি। এই জন্য যে এই প্রোগ্রামটা বা এই কর্মসূচিটা হচ্ছে এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য একদম টু দ্য পয়েন্টের একটা কাজ। টু দ্য পয়েন্টের কিভাবে আসেন একটু ব্যাখ্যা করি। মানে এই যে কর্মসূচি, বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই যে স্লোগানের মাধ্যমে যে কর্মসূচি, এই কর্মসূচির উদ্যোগটা একটু যদি আমরা দেখি, যে ওনারা 3টা স্তরে স্মারকলিপি দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন। কি? প্রত্যেকটা উপজেলার ইউএনও বরাবর। দেখেন, ওনারা কিন্তু উপজেলার চেয়ারম্যান চুজ করেননি, ইউএনও চুজ করেছেন। বিকজ ইউএনও এখন ক্ষমতাধীন, চেয়ারম্যান তো নাই, উপজেলা চেয়ারম্যান তো সব বাতিল। তার মানে ওনাদের সিদ্ধান্ত সঠিক। আশরাফুল আমিন যে সিদ্ধান্ত নিয়েছেন বা ওনারা যে উদ্যোগ নিয়েছেন, এটা কিন্তু দূরদর্শী একটা সিদ্ধান্ত বোঝাই যাচ্ছে। আচ্ছা, ইউএনও বরাবর স্মারকলিপি। দ্বিতীয়ত, প্রত্যেকটা জেলার ডিসি বরাবর স্মারকলিপি, জেলা প্রশাসক বরাবর। এবং তৃতীয়ত, উপদেষ্টা পরিষদ বরাবর স্মারকলিপি। তো এতদূর পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু ঠিক ছিল। কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে জিনিসটা, আশরাফুল আমিন একটা চমৎকার লিডারশিপের কারিশম্যাটিক একটা সিম্বল দেখিয়েছেন। কি সেটা, আসেন আমরা একটু আলোচনা করি। এই যে প্রথমে ইউএনওদেরকে স্মারকলিপি দেওয়া হবে, তারপরে ডিসিকে স্মারকলিপি দেওয়া হবে, তারপর অ্যাডভাইজার বোর্ডে স্মারকলিপি দেওয়া হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের। তো যেদিন স্মারকলিপি দেওয়া হবে সেদিন তো আর আলোচনা হবে না। স্মারকলিপি দেওয়ার পরে ওনারা রিসিভ করবেন, তারপরে হয়তোবা একটা প্রতিনিধি দলকে ডাকবেন এই ডেস্টিনির ব্যাপারে আলোচনার জন্য, রাইট? তো এই প্রতিনিধি দলে কারা কারা থাকবেন সেই সিদ্ধান্তটা আশরাফুল আমিন যে নিয়েছেন, এটা অত্যন্ত দূরদর্শী একটা লিডারশিপের পরিচয় বহন করে। কি সেটা? এই প্রতিনিধি দল যারা ডেস্টিনির পক্ষ থেকে যাবে, তারা কারা কারা হবে সেরকম একটা ধারণা উনি দিয়েছেন। যে ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান বোর্ড থেকে একজন যাবেন, ওয়েল অ্যান্ড গুড। তারপর ডিএমসিএসএল এর
বর্তমান যে অন্তর্বর্তী কমিটি, এখান থেকে একজন। আপনারা জানেন নিশ্চয়ই যে পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর এখন অন্তর্বর্তী কমিটি হয়েছে ডেস্টিনি মাল্টিপারপাসে, যারা 3 মাসের মেয়াদে এসেছে। এই 3 মাসের ভিতরে তারা তাদের কার্যক্রম করে গুছিয়ে নিয়ে আসতে না পারলে পরবর্তীতে আবার 3 মাসের আরও একটি অন্তর্বর্তী কমিটি হবে। যেমন এর আগে 12টি অন্তর্বর্তী কমিটি হয়ে তারপর মূল কমিটি হয়েছিল ডিএমসিএসএল এর 21 সালে, লাইক দ্যাট। এনিওয়ে, তাহলে দেখেন ডিএমসিএসএল এর এই অন্তর্বর্তী কমিটি থেকে একজন, চমৎকার। তারপর ট্রি প্ল্যান্টেশনের যে বোর্ড গঠিত হয়েছিল, সেই বোর্ড থেকে একজন। ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে থাকবেন 2 জন, মানে বিজনেস কনসার্ন পিপল হিসেবে থাকবেন 2 জন, আর বিনিয়োগকারীদের প্রতিনিধি 2 জন। তো মজার ব্যাপার হলো আশরাফুল আমিন যেটা ওভারট্রাম করেছেন, আমার কাছে ভালো লেগেছে যেটা, যে এই 7 জনের প্রতিনিধি দলে উনি নিজেই থাকবেন না, উনি নাই। মানে এই উদ্যোগটাও ওনার, এই কর্মসূচিটা গ্রহণও করেছেন উনি, সব ডায়াগ্রাম, ইনফ্রাস্ট্রাকচার এগুলো সব রেডিও করছেন উনি, কিন্তু প্রতিনিধি দলে উনি থাকবেন না। কারা থাকবে? ডেস্টিনির 2000 লিমিটেডের বোর্ড থেকে একজন, ডিএমসিএসএল এর কমিটি থেকে একজন, ট্রি প্ল্যান্টেশন থেকে একজন, ব্যবসায়ী প্রতিনিধি 2 জন এবং বিনিয়োগকারী প্রতিনিধি 2 জন। তো ওই শহীদ হাসান মাসান, তোরা আশরাফুল আমিনের কাছ থেকে ওই নেতৃত্ব কিভাবে দিতে হয় শিখ। শহীদ, তুই তো খালি সব আমার করস, সব নিজের হাতে রেখা কামড়াকামড়ি করে নেতৃত্ব দিতে চাস, গায়ে মানে না আপনি মরল বেটা। হ্যাঁ, কিভাবে নেতৃত্ব দিতে হয় আশরাফুল আমিনের কাছ থেকে শিখ। এখন কি হবে জানেন? সবাই বলবে যে এই উদ্যোগে তো আপনি শুরু করেছেন, আপনি তো উদ্যোক্তা, অবশ্যই আপনাকে থাকতে হবে। এবং আমিও ব্যক্তিগতভাবে জনাব আশরাফুল আমিন আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্যই এই 7 জনের প্রতিনিধি দলে আপনাকে থাকতে হবে। আপনি গুছিয়ে এবং সুন্দরভাবে যেভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে ডিল করতে পারবেন, কথা বলতে পারবেন, সেভাবে আমরা আর দ্বিতীয় কাউকে এই মুহূর্তে দেখছি না। এত সুন্দরভাবে গুছিয়ে এবং সুন্দরভাবে উপস্থাপন করার মতো কাউকে আমরা দেখছি না। সো বিনিয়োগকারী হিসেবে জনাব আশরাফুল আমিন, আমরা আপনাকেই প্রতিনিধি দলের একজন অংশ হিসেবে চাই, এবং আমরা চাই এই অন্তর্বর্তী সরকারের সাথে যখন স্মারকলিপি দেওয়ার পরবর্তী সময়ে আলোচনা হবে, প্রতিনিধি দল যখন ডেস্টিনির পক্ষ থেকে যাবে, অবশ্যই এই প্রতিনিধি দলে আপনার থাকা উচিত, এবং অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলার এবং ডিসকাশনের ক্ষেত্রে, ডিলিংসের ক্ষেত্রে মুখ্য ভূমিকা আপনাকেই পালন করা উচিত। একজন বিনিয়োগকারী হিসেবে আমরা অবশ্যই আপনাকে এই অনুরোধটুকু করব। তো জনাব আশরাফুল আমিন, আশা করি আপনি আমাদের এই অনুরোধটুকু রাখবেন। অবশ্যই আপনাকে থাকা উচিত। এই প্রতিনিধি দলে আপনি না থাকলে এটা পারফেক্টলি ডিল করার মতো সেকেন্ড ওয়ান আই এম নট সেইং এনিওয়ান। সো আশা করি আপনি এই অনুরোধটুকু রাখবেন। আর শহীদ, তুই দেখ কিভাবে লিডারশিপ ক্লেম করতে হয়। তুই চাস সবাই তোর নেতৃত্ব মানুক, আর আশরাফুল আমিন এটা হয়ে গেছে বিপরীত। উনি সব ছেড়ে ছুরিদের চলে যাচ্ছে, আমরা বলছি না আপনি লিডার হিসেবে থাকেন। দ্যাটস কল্ড পারফেক্ট ইফেক্টিভ লিডারশিপ। আশরাফুল আমিনের কাছ থেকে শিখ লিডারশিপ কাকে বলে। বুঝছো শহীদ? শিখ। এনিওয়ে, ও আরও একটা বিষয় আমার ভালো লেগেছে, ওনারা স্মারকলিপি যেটা তৈরি করছেন, সেই স্মারকলিপিটা হবে সর্বোচ্চ 30 লাইনের। এত ভগযোগ, এত স্মারকলিপি তো দরকার নাই। এবং ওনার বক্তব্যটা আমার ভালো লেগেছে। উনি বলেছেন যে ওই আমরা মানে এত ঘরের এত সুইচ চালু করার কথা বলার দরকার নেই, তো মেন সুইচটা চালু করে দিলেই তো হয়। মেন সুইচ চালু করার কথা বলবো, তাহলে বাকি সুইচেও কারেন্ট চলে আসবে। মানে ওই যে আমরা 12 বছর ধরে খাইয়ে আসি, না খাইয়ে আসি, এই হয়ে আছি, সেই আছি, কষ্টে আছি, এত কথা বলার দরকার নাই। তো আমরা কি চাই, স্পেসিফিক কি চাই? আমরা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক হোক চাই, আমরা ব্যবসা শুরু করতে চাই, আমরা আমাদের কার্যক্রমকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য রাষ্ট্রীয় একটা অনুমোদন চাই। এই তো, এর বেশি কিছু তো না। তো সর্বোচ্চ 30 লাইনে এই স্মারকলিপিটা তৈরি হবে, আমি যতদূর জেনেছি। এটাও একটা চমৎকার দূরদর্শী লিডারশিপ ফ্রম আশরাফুল আমিন। এর বাইরেও আরও কি বিষয়, যেমন আমাদের যিনি পরিচালক আইটি ছিলেন, আগের কথা বলছি, জনাব সালেহ জেড রহমান বা সালেহ জিল্লুর রহমান যিনি ছিলেন, ওনার সাথে কিন্তু আশরাফুল আমিন সহ
সমন্বয়কারী যারা তারা কিন্তু বৈঠক করেছেন, এটাও একটা ইফেক্টিভ দিক। তারপর আমি বেশ কিছু শেয়ার হোল্ডার এবং ডায়মন্ডদের ভিডিও বার্তাও দেখেছি যা খুবই ইফেক্টিভ। ওনারা ভিডিও বার্তার মাধ্যমে এই বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এবং একাত্মতা পোষণ করেছেন। তো আমি জনাব আশরাফুল আমিনের কাছে অনুরোধ করব, এই ভিডিও বার্তা আরও বেশি বেশি আমাদের প্রয়োজন। যেমন সিনিয়র লেভেলে, ডায়মন্ড লেভেলে, শেয়ার হোল্ডার লেভেলে সবার সাথে আপনার একটা পরিচিতি আছে এবং আপনার একটা গ্রহণযোগ্যতা যেহেতু আছে, অতএব আমরা রিকোয়েস্ট করব আপনি বাকি শেয়ার হোল্ডার এবং বাকি ডাইরেক্টর এবং স্টেক হোল্ডার যারা আছেন বা ডায়মন্ড যারা আছেন তাদের কাছ থেকে আপনি এই ধরনের বিবৃতিগুলো নিয়ে আমাদেরকে দেখাবেন বা অনলাইনে দেখাবেন। সেক্ষেত্রে এই কার্যক্রমটা আরও গতিশীল হবে। বিদেশে যারা আছেন, যাদেরকে আইনে কাভার করে, যাদের বক্তব্য নেওয়া যায়, আইনে কাভার করে, এরকম প্রত্যেকের বক্তব্য নিয়েই অনলাইনে যদি দেওয়া হয় এবং সবাই এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছেন, এরকম কিছু ভিডিও বার্তা যদি আসে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমি দেখলাম যে কিছু ডায়মন্ড এবং কিছু শেয়ার হোল্ডার এবং বোর্ডের অনেকেই এখন ভিডিও বার্তা দিয়ে এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছেন। তো আরও অনেক বেশি পরিমাণে এই ভিডিও বার্তা আসলে এটা ডিস্ট্রিবিউটরদের জন্য ইতিবাচক হবে এবং তারা মোটিভেটেড হবে, আই বিলিভ। তো আমি বিশ্বাস করি জনাব আশরাফুল আমিন আপনি এই ভিডিও বার্তার পরিমাণটা যেন আরও বৃদ্ধি পায়, সেই জন্য আশা করি আপনি যথাযথ উদ্যোগ নেবেন। তারপর আরও একটা কাজ, যেটা প্রোফাইল পিকচারের একটা বিষয়, যেটা প্রোফাইল পিকচার চেঞ্জের মাধ্যমে নীরব আন্দোলন। চমৎকার জনাব আশরাফুল আমিন, আপনি একটা প্রোফাইল পিকচারও করেছেন। আমরা অবশ্যই এখন ওই প্রোফাইল পিকচারটা আমাদের ফেসবুক প্রোফাইলে দিয়ে দেব। এবং আমি আমাদের যেই ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলনের সময় একটা জিনিস দেখেছিলাম যে আমরা সবাই প্রোফাইল লাল করেছিলাম। ফেসবুকের অনেকেই প্রোফাইল লাল করাতে একটা মেসেজ অনেকের কাছে পৌঁছে গিয়েছিল যে ছাত্রদের এই আন্দোলনের সাথে অনেকেই আছেন। তো ঠিক একই রকম আমরা এখন আমাদের এই ডেস্টিনির এই যে কর্মসূচি, আশরাফুল আমিন কর্তৃক গৃহীত যে কর্মসূচি, এই কর্মসূচির সাথে আমরা যে একাত্ম আছি এটা আমরা ফেসবুক প্রোফাইল চেঞ্জের মাধ্যমে জানান দেব এবং আশা করি এটাও একটা রাষ্ট্রীয়ভাবে একটা মেসেজ অনেকের কাছে পৌঁছবে। তো আমি আপনাদের প্রতি, বিনিয়োগকারী যারা আছেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও এই প্রোফাইলটা, এই লোগোটাকে আপনাদের ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে পারেন। আমিও করব এটা। লাইভ প্রোগ্রাম শেষে আমি আমার ফেসবুক প্রোফাইলে এই লোগোটি সংযুক্ত করে এই আশরাফুল আমিন কর্তৃক গৃহীত এই কর্মসূচির সাথে নীরব আন্দোলনে সম্পৃক্ত হব এবং আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও আপনাদের যার যার প্রোফাইলে এই লোগোটি আপনাদের প্রোফাইলে দিয়ে এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করার মাধ্যমে ডেস্টিনির কার্যক্রমকে স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, আমরা এই আশা ব্যক্ত করছি। তারপর আজকে বিকাল 4টায় যে পল্টন টাওয়ারের সাথে যে রূপায়ণ তাজ, সেই রূপায়ণ তাজের 6 তলায় একটি মুক্ত আলোচনা হবে ডেস্টিনি গ্রুপ রিলেটেড বিষয়ে। বাপ্পি সর্দার নামে এক ভদ্রলোক, সম্ভবত আমাদের একজন ডিস্ট্রিবিউটর এবং সমন্বয়কারীও বটে এই কার্যক্রমের, উনি প্রোগ্রামটি কল করেছেন। তো যাদের সময় সুযোগ হয় বা ফ্রি হাতে সময় থাকলে আপনারা যেতে পারেন। আমি যদি হাতে সময় পাই বা ফ্রি হাতে সময় পাওয়া গেলে আমি হয়তো বা যেতে পারি। আপনারাও যদি হাতে সময় থাকে বা ফ্রি থাকেন আপনারাও ঘুরে আসতে পারেন। সেই ক্ষেত্রে এই বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপ, কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই কর্মসূচির কার্যক্রম কিভাবে চলছে সেটা আরও ক্লিয়ারলি বোঝার জন্য আপনারা ওই প্রোগ্রামে গিয়ে দেখে আসতে পারেন। তো সার্বিক আলোচনা মূলত এতটুকুই আজকে। আমি সর্বশেষে আশরাফুল আমিনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটি কর্মসূচির উদ্যোগ নেয়ার জন্য। আর গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটি কথা বলেছেন যে সকলকে ধৈর্য ধরতে বলেছেন এবং কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটা লিখিতভাবে জানাতে বলেছেন। চমৎকার, এটা কিন্তু আমাদের কাজের সাথে কিন্তু মিলে গেল। মানে আমরাও কিন্তু লিখিতভাবেই এই বিষয়টি স্মারকলিপির মাধ্যমে প্রথমে ইউএনও, তারপর ডিসি, তারপর অ্যাডভাইজার মহোদয় বা অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এবং গতকাল ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন সেটাও কিন্তু আমাদের কাজের সাথে মিলে গেল।
ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে সকলকে ধৈর্য ধরতে এবং কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটা লিখিত আকারে উপস্থাপন করতে। তো আমাদের কাজের সাথে কিন্তু বিষয়টা মিলে গেছে, আমরাও তো লিখিত আকারে উপস্থাপন করতে যাচ্ছি। তো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। শেষ করছি সংগঠনগুলোর উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়ে। গত 12 সাল থেকে 24 এই এক যুগে বিভিন্ন সময় শ্রম, সময়, মেধা, অর্থ এগুলো দিয়ে যারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন এরকম একটা প্যানেল আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন ব্যানারের মাধ্যমে, যেমন ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, বিল ডেস্টিনি, ডিডা, সেঞ্চুরি প্লাস, গো ডায়মন্ড, ব্লা ব্লা ব্লা, এই 6টি সংগঠন। তো আপনাদের যদি আশরাফুল আমিনের নেতৃত্ব মানতে ইগোতে বাধে বা আপনাদের যদি এইখানে এই ইগো প্রবলেম থাকে তো অসুবিধা নাই, একত্রিত হওয়ার তো দরকার নাই। আপনারা যার যার জায়গা থেকে সমর্থন জানান। যেমন ধরেন ওই যে হাসিনা বিরোধী আন্দোলনে সবাই তো এক হয় নাই, কিন্তু যার যার অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করেছে। তো আপনারা যদি এতই বড় লিডার হয়ে যান, আপনাদের যদি এতই বড় নেতৃত্বের গুণাবলী নিজেদের ভিতরে বিকশিত হয়েই যায় যে আশরাফুল আমিনের লিডারশিপ মানতে সমস্যা হয়, তো আপনারা তো অনেক বড় লিডার। তো ঠিক আছে, যার যার লিডারশিপ থেকে আপনারা যুগপৎভাবে এই কাজটাকে সমর্থন করেন। প্রতিষ্ঠানের কার্যক্রমকে সহযোগিতা করার ক্ষেত্রে বা স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা যদি নেতৃত্বজনিত সমস্যায় ভোগেন, আলাদা আলাদাভাবে কর্মসূচি করেন। যেমন আপনাদের সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর লোকেরা ব্লুর পক্ষ থেকে এই কর্মসূচিকে সহযোগিতা করেন, গ্রিনের লোকেরা গ্রিনের পক্ষ থেকে সহযোগিতা করেন, যার যার মতো করে সহযোগিতা করেন। তাহলেই তো হয়, তাহলেই বুঝবো আমরা যে আপনারা আসলে এই প্রতিষ্ঠানের স্বার্থ পজিটিভভাবে দেখার চেষ্টা করছেন। আর আদারওয়াইজ আমরা মনে করবো যে আপনারাও রফিকুল আমিনের দালাল। 12 থেকে 24 অনেক কাজই করলেন, এখন সামনে আরও একটা কাজ করার সময় এসেছে, ডেস্টিনিকে সহযোগিতা করার সময় এসেছে। এই প্রজেক্টকে নিজেদেরকে বিলিয়ে দেন। আপনাদের অর্গানাইজেশনে যারা আছেন সবাই মিলে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে এই কর্মসূচিটাকে সহযোগিতা করেন, এই কর্মসূচিটাকে সাপোর্ট করেন। তবে হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট না করেন তাতে কিছু আসে যাবে না। প্রতিষ্ঠানের কার্যক্রম, যেমন আপনারা বোর্ডকে এরকমভাবে সাপোর্ট করেন নাই, তো বোর্ড কি বসে আছে নাকি ভাই? বোর্ড তো কাজ করতেছে। তো আপনারা সাপোর্ট না করলে এই কর্মসূচিও বন্ধ থাকবে না। আশরাফুল আমিন যে কর্মসূচি নিয়েছেন ওইটাও বাস্তবায়ন হয়ে যাবে। পরামর্শ যা দেওয়ার বারবার দিচ্ছি, এখন নেওয়া না নেওয়া আপনাদের পালা। আপনাদের বিনিয়োগের সঠিক স্বীকৃতির জন্য হলেও সকলের সাথেই আপনাদের সমন্বয় করা উচিত। বোর্ডের সাথে, আশরাফুল আমিনের সাথে, আরও যারা মালিক পক্ষ আছে তাদের সাথে, সবার সাথে সমন্বয় করা উচিত। ওই এক রফিকুল আমিনের লুঙ্গি ধরে বসে থাকলে লাভ নাই। তো এতই যদি মজা থাকে রফিকুল আমিনের লুঙ্গি ধরে বসে থাকতে, সমস্যা নাই, বসে থাকেন। শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা ভালো পরামর্শ দিলাম। তো আজকে আলোচনা এতটুকুই। চাঁদপুর থেকে জনাব কাজী মোজাম্মেল হোসেন ফরিদগঞ্জ থানা থেকে আছেন, ধন্যবাদ আপনাকে। আপনিও আমাদের সেই দীর্ঘদিনের সহযোদ্ধা এবং সেই ডেস্টিনি ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে লেগে আছেন, ধন্যবাদ আপনাকেও। তো আমি একটু সামারি ট্রেনে আজকের আলোচনা শেষ করে দেব। আমরা প্রথমেই আলোচনা করি, আমি প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, আমি সব সময় জালিমের বিপক্ষে, মজলুমের পক্ষে, সে যেই হোক, আমরা অলওয়েজ মজলুমের পক্ষে। তো আশরাফুল আমিন এবং তার সামগ্রিক কার্যক্রমগুলোকে ইভ্যালুয়েশন করে আমার কাছে মনে হয়েছে যে আসলে উনি মজলুম, দ্যাটস ওয়াই ওনাকে সাপোর্ট করা উচিত বলে আমি মনে করেছি এবং আমি সাপোর্ট করছি, পূর্ণ সমর্থন করছি আমি জনাব আশরাফুল আমিনের এই কর্মসূচির সাথে, পূর্ণ একাত্মতা পোষণ করছি। তারপর ওনারা কীভাবে স্মারকলিপি দিবেন এটা তো আপনাদেরকে বলেছিলাম। ইউএনও ডিসি দেন অন্তর্বর্তী সরকারের অ্যাডভাইজার, আর স্মারকলিপি দেওয়ার জন্য যে 7 সদস্যের যে প্রতিনিধি দল ওনারা করেছেন, ডেস্টিনি বোর্ড থেকে একজন, ডিএমসিএসএল থেকে একজন, ট্রি প্ল্যান্টেশন থেকে একজন, ব্যবসায়ী প্রতিনিধি থেকে একজন, বিনিয়োগকারীদের প্রতিনিধি থেকে একজন। তো আমি জনাব আশরাফুল আমিন আপনাকে রিকোয়েস্ট করব, আপনাকে অবশ্যই এই 7 জনের প্রতিনিধি দলের একজন হিসেবে থাকতে হবে এবং আমরা বিনিয়োগকারী হিসেবে চাইব অন্তর্বর্তী সরকারের কাছে এই পুরো বিষয়টুকু ডিল করবেন আপনি নিজেই ডিল করবেন। কারণ আপনাকে
ছাড়া দ্বিতীয় কেউ আমরা ওইরকমভাবে দেখছি না যিনি সুন্দরভাবে গোছালোভাবে অন্তর্বর্তী সরকারের সাথে বিষয়টা ডিল করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই প্রতিনিধি দলে অবশ্যই আপনাকে চাই। আর স্মারকলিপিটা হবে সর্বোচ্চ 30 লাইনের সুন্দর একটা পরামর্শ, একটা ফরম্যাট নিয়ে আপনারা এগোচ্ছেন। এরপর পরিচালক আইটি সালেহ জেড রহমানের সাথে মিটিং হয়েছে। শেয়ার হোল্ডার এবং ডায়মন্ডদের ভিডিও বার্তা আমরা দেখতে পাচ্ছি। এইটার পরিমাণ আরও যত বেশি বাড়বে, আরও যত বেশি ডায়মন্ড এবং আরও যত বেশি শেয়ার হোল্ডার ভিডিও বার্তা দিবেন, তত বেশি জিনিসটা ইফেক্টিভ হবে। তারপর প্রোফাইল পিকচার একটা চেঞ্জের কথা বলেছিলাম, এবং আজকে বিকাল 4টায় রূপায়ণ তাজের একটি 6 তলায় একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে উন্মুক্ত আলোচনা বিনিয়োগকারীদের, যাদের সম্ভব হয় আপনারা থাকবেন। জনাব সমর চক্রবর্তী সুনামগঞ্জ থেকে লিখেছেন, সিরাজুম মুনির বলেছেন এখনই ডেস্টিনির ব্যবসা চালু করা সম্ভব, নতুন বোর্ড টাকার জন্য পারছে না। আসলে ডেস্টিনির ব্যবসা সবসময় চালু করা সম্ভব ছিল, কখনোই ডেস্টিনির ব্যবসা বন্ধ ছিল না, চাইলেই চালু করা যেত। কখনো চালু করা যায় না রফিকুল আমিনের নোংরামির কারণে, কখনো চালু করা যায় নাই পর্যাপ্ত শেয়ার হোল্ডারদের একতাবদ্ধ ফরম্যাট না হওয়ার কারণে, আবার কখনো চালু করা যায় না আর্থিক সংকটের কারণে। এটা সত্য। তবে এখন জিনিসটা একটা গোছালো পর্যায়ে চলে আসছে, হয়ে যাবে। আর আমরা যদি আমাদের সকল পিএইচডি, সকল ডায়মন্ড এবং শেয়ার হোল্ডার সহ সবাই যদি আমরা একতাবদ্ধ হয়ে যাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমি বিশ্বাস করি আমরা খুব দ্রুতই ভালো কিছু পাবো, এবং স্মারকলিপির কার্যক্রমটাকে একটা ফ্রুটফুল পর্যায়ে নিয়ে যেতে পারলে আসলেই ভালো একটা রেজাল্ট আমাদের দিকে আসবে বলে আমি মনে করছি। তো পরিশেষে জনাব আশরাফুল আমিন, আপনাকে আমরা এতটুকু বলতে চাই, আপনি দ্বিধাহীনভাবে, আপনি দ্ব্যর্থহীন কর্মসূচিতে আপনি এগিয়ে যান, আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আর ওই টুকটাক যেগুলো প্রেতাত্মা, যেগুলো টুকটাক একটু মানে ডিস্টার্বিং এলিমেন্টস, ওইগুলোকে বাম্বু দিয়া সোজা করার মতো, ওইগুলোকে সাইজ করে দেওয়ার কাজ, এটার জন্য ইনশাল্লাহ আমরাই যথেষ্ট। ওইটা নিয়ে আপনি টেনশন করেন না, আপনি আগায় যান, আপনার কর্মসূচি সফল হোক এবং এর মাধ্যমে ডেস্টিনির পথ চলা নতুনভাবে আবার শুরু হোক। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।